আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। লাদাখ সীমান্তে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলছেন রাজনাথ। প্যাংগংয়ে ভারতীয় আগ্রাসন চালিয়েছে ফের দাবি চীনের। ইসরায়েলের সঙ্গে আমিরাত বাহরাইনের আনুষ্ঠানিক চুক্তি আজ। 6 দেশ নিয়ে রাশিয়ার বিশাল সামরিক মহড়া। ইরাকে মার্কিন সামরিক বহরে হামলা চলছেই। চীনের আগ্রাসী আচরণের জবাবে অস্ট্রেলিয়াকে সামরিক শক্তি বাড়ানোর পরামর্শ। চীনের শি জিনপিং নিজ দলের ব্যাপক বিরোধিতার মুখে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। চীন ভারত চলমান সীমান্ত সংঘাতের পালে হাওয়া দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার লাদাখ সীমান্ত পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে দেওয়া বক্তব্যে নিজেদের সামরিক প্রস্তুতির প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। সার্বভৌমত্বের ইস্যুকে দিল্লি গুরুত্ব সহকারে দেখে উল্লেখ করে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাদের প্রস্তুত রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এদিন রাজনাথ আরও বলেছেন, চীন ভারত সীমান্ত ইস্যুটি এখনও অমীমাংসিত। ভারত শান্তিপূর্ণভাবে সীমান্ত ইস্যুর সমাধান করতে চায়। বেইজিংয়ের পক্ষ থেকেও একই রকম আচরণ প্রত্যাশা করে দিল্লি। সীমান্তে চীনা সেনা প্রবেশ নিয়ে শুরু থেকেই সরকারকে আক্রমণ করে আসছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। বিশেষ করে মোদী সরকারের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমন অবস্থায় মঙ্গলবার লোকসভার অধিবেশনের দ্বিতীয় দিনে লাদাখ ইস্যুতে বক্তব্য দেন রাজনাথ। তিনি বলেন, বেইজিংকে দিল্লি জানিয়ে দিয়েছে যে জোর করে চীন ভারত সীমান্ত বদলে দেওয়ার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। রাজনাথ বলেন, দুই দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং সংশ্লিষ্ট এলাকায় চীন বিপুল সংখ্যক সেনা ব্যাটালিয়ন এবং অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। পূর্ব লাদাখ, গোগ্রা, কংকা লা প্যানগং লেকের উত্তর ও দক্ষিণ তীরে বেশ কিছু বিরোধপূর্ণ এলাকা রয়েছে। এসব এলাকায় ভারতীয় সেনাবাহিনী পাল্টা মোতায়েন সম্পন্ন করেছে। বেইজিংকে হুঁশিয়ারি করে তিনি বলেন, আমরা চীনের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ, তবে যে কোনো ঘটনা মোকাবেলার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। রাজনাথের দাবি, এর আগেও সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে একাধিকবার, কিন্তু শান্তিপূর্ণভাবে তা মিটে গেছে। কিন্তু এবছর পরিস্থিতি একেবারে আলাদা, তবে ভারত শান্তিপূর্ণভাবে সমস্যা মেটাতে বদ্ধপরিকর। লাদাখ সীমান্তে প্রায় ৩৮,০০০ বর্গ কিলোমিটার চীন বেআইনিভাবে দখলের চেষ্টা করে যাচ্ছে। তবে আমি নিশ্চিত করতে চাই, আমাদের বাহিনীর উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রীর লাদাখ সফরে দেশবাসীকে বার্তা দিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে রয়েছে গোটা দেশ। এদিন ভারতীয় সেনাদের উচ্ছ্বাসিত প্রশংসা করে রাজনাথ বলেন, আমাদের জওয়ানরা বেইজিংকে উপযুক্ত জবাব দিয়েছে। গালওয়ানে সংঘর্ষে ভারতের 20 জওয়ানের মৃত্যু হয়েছে, কিন্তু চীনের পক্ষে তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আবার যেখানে সংযম দেখানোর দরকার, জওয়ানরা সেখানে সংযম ও ধৈর্য দেখিয়েছে। এই শৃঙ্খলা ও শৌর্যের জন্য শুধু সংসদ নয়, সারা দেশবাসীর ভারতীয় সেনাদের পাশে দাঁড়ানো উচিত। এদিকে লোকসভায় রাজনাথের বক্তৃতার পরই ভারত চীন সীমান্ত ইস্যু নিয়ে আলোচনার দাবিতে ওয়াক আউট করেন কংগ্রেস দলীয় লোকসভা সদস্যরা। পরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ করেন তারা। রাশিয়ার মস্কো বৈঠকের 3 দিন পর ফের বেইজিংয়ের দাবি, 29 থেকে 30 অগস্ট রাতে প্যাংগং লেকে ভারত আইন ভেঙে অনুপ্রবেশ করেছে। নয়াদিল্লিতে চীনা রাষ্ট্রদূতের সরকারি ওয়েবসাইটে সোমবার এই সংক্রান্ত বার্তা প্রকাশ করে বলা হয়েছে, স্থিতাবস্থা নষ্ট করতে এটা ভারতের প্ররোচনামূলক পদক্ষেপ। মস্কো বৈঠকে প্রাথমিক বিপর্যয় এড়িয়ে নয়াদিল্লি বেইজিং পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছে। চীনের নতুন এই দাবির ব্যাপারে নয়াদিল্লির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। 15 জুন গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের পর সামরিক ও কূটনৈতিক স্তরে পরপর বৈঠকে সেনা সরিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা স্থিতাবস্থা ফেরানোর প্রক্রিয়া চলছিল। তারই মধ্যে 29-30 অগস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণে নতুন করে উত্তেজনা ছড়ায়। তখন ভারতীয় সেনা বিবৃতি দিয়ে জানিয়েছিল, ওই রাতে চীনের বাহিনী আগ্রাসন চালিয়ে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা করেছিল। সেনা জওয়ানরা তা রুখে দেন। ভারতীয় সেনা সংযত থেকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলেই সংঘর্ষ এড়ানো গেছে। বেইজিংয়ের পাল্টা দাবি ছিল, চীনা বাহিনী স্থিতাবস্থা নষ্ট করেনি, বরং ভারতীয় আগ্রাসন চালিয়েছে। এমন দাবি পাল্টা দাবির মধ্যেই গত 11 সেপ্টেম্বর মস্কোয় বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
দুপক্ষই পারস্পরিক সমঝোতার বার্তা দিয়েছিল। সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে নয়াদিল্লি বেইজিং সহমত হয়েছিল। তারপর থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেও আর নতুন করে কোনো উত্তেজনা ছড়ায়নি। তারই মধ্যে সোমবার নয়াদিল্লিতে চীনা রাষ্ট্রদূত সান ওংডেংকে উদ্ধৃত করে বলা হয়েছে, ভারতীয় সেনা ও রাজনীতিকরা দাবি করছেন প্যাংগং লেকের দক্ষিণে চীনা সেনারা আগ্রাসন রুখে দিয়েছে। এর থেকে স্পষ্ট যে ওরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে এবং সীমান্তের স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করছে। জয়শঙ্কর ওয়াং ইর বৈঠকের কথা উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেছেন, যে বাহিনী অনুপ্রবেশ করেছে এবং সামরিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে সেসব ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। দ্রুত সেনা সরিয়ে পরিস্থিতি শান্ত করা অত্যন্ত জরুরি। মস্কোর বৈঠকে সমঝোতার বার্তার পাশাপাশি চীন অভিযোগ তুলেছিল ভারতীয় সেনা একাধিকবার প্ররোচনামূলক কার্যক্রম করেছে। একই অভিযোগ করে সান ওয়েডং বলেছেন, ভারতের সেনাবাহিনী দ্বিপাক্ষিক চুক্তি ও প্রটোকল ভেঙেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করতে চলেছে দুই আরব দেশ, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। আজ 15 সেপ্টেম্বর মঙ্গলবার হোয়াইট হাউসে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ নিজ দেশের পক্ষে আব্রাহাম অ্যাকর্ড নামের এই চুক্তিতে স্বাক্ষর করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আরব আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। টুইটারে দেওয়া এক পোস্টে এটিকে আরেক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে সৌদি প্রভাব বলয়ের দুই দেশ আমিরাত বাহরাইনের সঙ্গে এই চুক্তির মধ্য দিয়ে এই অঞ্চলে নজির বিচ্ছিন্ন অবস্থা কাটাতে সামর্থ্য হবে ইসরায়েল। এছাড়া আরবদের সঙ্গে সম্পর্ক ক্রমেই স্বাভাবিক হয়ে আসায় জেরুজালেমের আল আকসা মসজিদের ব্যাপারেও এখন আরও শক্ত অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হয়েছে দেশটির, কেননা একাধিক মুসলিম দেশ এর মধ্যে ইসরায়েলকে মেনে নিয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রকাশ্য কোনো ঘোষণা না এলেও গত কয়েক বছর ধরেই দেশ দুটির গোপন সম্পর্কের কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়ে আসছে। 2018 সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েল ইস্যুতে কথা বলেন এমবিবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ। তিনি বলেন, বহু বিষয়ে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের অভিন্ন স্বার্থ রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে জন্ম নেওয়া ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের অধিকারের পক্ষে নিজের অবস্থানের কথা জানান এমবিএস। তিনি বলেন, ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরায়েলিদেরও তাদের নিজেদের ভূমিতে শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার রয়েছে। সম্প্রতি ইসরায়েল আরব আমিরাতের মধ্যকার ফ্লাইট চলাচলের জন্য সৌদি আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ রাজতান্ত্রিক আরব সরকারগুলো ক্রমেই ইসরায়েলকে মেনে নিচ্ছে। তবে আরব দেশগুলোর এমন অবস্থানকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির রাজনীতিকরা। ককেশাস 2020 সামরিক মহড়ায় অংশ নিতে 6টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। মহড়া চলবে 21 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে মহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আজারবাইজান, কাজাখস্তান ও তাজিকিস্তান সহ আরও 6টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। রাশিয়ার নেতৃত্বে এই যৌথ মহড়ায় 80,000 সেনা অংশ নেবে। রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত বিষয়গুলো এই মহড়ায় গুরুত্ব পাবে বলে জানা গেছে। এর আগে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ায় প্রতিরক্ষা কৌশল রপ্ত করার উপর বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া শত্রুপক্ষকে ঘেরাও করে যুদ্ধক্ষেত্রে নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলো গুরুত্ব পাবে। ইরাকে আরও 2টি মার্কিন সামরিক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পেতে রাখা বোমার মাধ্যমে এসব বহরে হামলা চালানো হয়। ইরাক সরকারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। ইরাকে যখন মার্কিন সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে মনোভাব তুঙ্গে, তখন ধারাবাহিকভাবে প্রায় প্রতি সপ্তাহে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ যে 2টি হামলা হয়েছে তার প্রথমটি ইরাকের দক্ষিণ অঞ্চলীয় কাদিসিয়া প্রদেশে ঘটেছে। দ্বিতীয় হামলা হয়েছে ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশে। গতরাতে ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল থেকে এই খবর জানানো হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক জোটের সামরিক সরঞ্জাম বহনকারী বহর 2টি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সামরিক বহরের ট্রাকগুলোতে ইরাকি ড্রাইভার ছিল। বিস্ফোরণে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এদিকে আজ মঙ্গলবার সকালের দিকে বাগদাদের গ্রিন জোনে কাতিউশা রকেট দিয়ে হামলা হয়েছে। বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস ও গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালত রয়েছে।
চীনের ক্রমবর্ধমান আগ্রাসী আচরণের কারণে শঙ্কিত হয়ে পড়েছে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো। চীনের আগ্রাসী আচরণের কারণে সামরিক খাতে বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলীয় সরকার। চীনের গৃহীত নেক্রি যুদ্ধা কৌশল প্রতিহত করতে কেমন পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে একটি লেখা প্রকাশ করেছে ক্যানবেরা ভিত্তিক অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের মতামতধর্মী ও বিশ্লেষণমূলক সাইট দ্য স্ট্র্যাটেজিস। গত 12 সেপ্টেম্বর পিটার জেনিংসের শিরোনামে ওই লেখাটি প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং প্রতিরক্ষা বিভাগের কৌশল বিষয়ক সাবেক উপসচিব পিটার জেনিংস বলেন, একটিমাত্র দেশ ছাড়া চীন সবাইকে ছোট রাষ্ট্র মনে করে। ব্যতিক্রমী সেই রাষ্ট্রটি হল যুক্তরাষ্ট্র, কারণ আগামী 5 থেকে 10 বছর পরও তারাই সামরিক খাতে চীনের একমাত্র প্রতিদ্বন্দ্বী। চীনের আগ্রাসী আচরণে ভীত না হয়ে উপযুক্ত জবাব দিতে হবে, সেই জন্য অস্ট্রেলিয়াকে সামরিক খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি চীনের উপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে আনারও আহ্বান জানিয়েছেন তিনি। পিটার বলেছেন, চীনে ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছেন শি জিনপিং। চাইনিজ কমিউনিস্ট পার্টি ও সামরিক বাহিনীর সর্বাধিনায়কের ক্ষমতাও তার হাতে। চীনের দৃশ্যত তার কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেই যিনি শি জিনপিংয়ে তার আগ্রাসী নীতি সমালোচনা করতে পারেন বা এ বিষয়ে পরামর্শ দিতে পারেন কিংবা প্রতিহত করতে পারেন। পিটার জেনিংস আরও বলেন, সারা বিশ্বে চীনের কখনোই কোনো ঘনিষ্ঠ বিশ্বস্ত বন্ধু ছিল না। তাদের কাছে নিজের জাতীয় স্বার্থই সবার আগে। নিজেদের জাতীয় ও ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো আচরণ শি জিনপিং বরদাশত করে না। তারপরও বিগত কয়েক বছরে সারা বিশ্বে চীনের এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল যা এখন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্রের চীন বিরোধিতা স্পষ্ট। ইউরোপিয়ান ইউনিয়নেও চীনের বিষয়ে বীতশ্রদ্ধ অবস্থা তৈরি হয়েছে। হংকংয়ের বিষয়ে চীন ব্রিটেনের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাইওয়ানের বিষয়ে তারা একই পদক্ষেপ নিচ্ছে। দালাই লামার সঙ্গে বৈঠকে 5G, কোভিড-19 বিষয়ে তাইওয়ানের অবস্থান সহ নানা কারণে তাইওয়ানের উপর ক্ষিপ্ত ছিল চীন। পিটার জেনিংসের মতে, শি জিনপিং এর বাবাকে এক সময় কারাগারে কাটাতে হয়েছে এবং শি জিনপিং দূরবর্তী এক গ্রামে নির্বাসিত জীবন কাটিয়েছেন বহু সময়। শি জিনপিং চান না তার পরিস্থিতি তার বাবার মতো হোক, তাই ক্রমে দলের ভেতর নিজের ক্ষমতা সুসংহত করছেন তিনি। দেশের ভিতরে দলের অবস্থান জোরদার করছেন। পিটার জেনিংস লিখেছেন, যুক্তরাষ্ট্র কেন জোরালো পদক্ষেপ নেবে না নিশ্চিত হওয়ার পর দক্ষিণ চীন সাগরে চীন তার স্থাপনা নির্মাণ করেছে, সামরিক উপস্থিতি বাড়িয়েছে। জিনজিয়াংয়ের তিব্বতে চীনের মানবাধিকার লঙ্ঘন, কোভিড-19 নিয়ে চীনের ব্যর্থতার বিষয়ে বিশ্বের সমালোচনা চীনের কাছে গুরুত্বপূর্ণ নয়। পিটার জেনিংসের মতে, শি জিনপিং ক্রমশ তার এক নেকড়ে যোদ্ধা কৌশল অব্যাহত রাখবেন। তাই তাদের এই আগ্রাসী নীতিতে ভীত না হয়ে অস্ট্রেলিয়াকে সামরিক খাতে বরাদ্দ বাড়াতে হবে, প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে হবে। চীনের আগ্রাসী আচরণে ভীত হলে আরও আগ্রাসী আচরণ করবে চীন। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় স্কুলের সাবেক শিক্ষক প্রফেসর কাইশিয়া বলেছেন, প্রেসিডেন্ট শি জিনপিং দেশকে শেষ করে দিচ্ছেন, তাই নিজের দলের ভেতরে তিনি ব্যাপক বিরোধিতার মুখে পড়েছেন। কমিউনিস্ট পার্টির ওই স্কুলে গণতান্ত্রিক রাজনীতি বিষয়ে শিক্ষকতা করতেন কাই। নিজ দলের নেতাদের দুষ্ত্রুটি রাগঢাক না রেখেই বলেন এই মহিলা। প্রেসিডেন্ট শির সমালোচনা করে তার মন্তব্যের একটি অডিও রেকর্ড গত জুনে ফাঁস হওয়ার পর তাকে পার্টি বহিষ্কার করে। এরপর থেকেই তিনি আর চীনে থাকেন না। কাইশিয়া বলেন, তিনি 2016 থেকেই চাইছিলেন পার্টি ছাড়তে। বহিষ্কার করায় তিনি খুশি হয়েছিলেন। তিনি বলেন, শি জিনপিং অবাধ ক্ষমতা ভোগ করছেন, বড় বড় সিদ্ধান্ত নেন তিনি, এর ফলে বড় বড় ভুল হয়ে যাচ্ছে। এই যেমন কোভিড-19 নিয়ন্ত্রণে ব্যর্থতা। তিনি বলেন, 20 জানুয়ারি কর্তৃপক্ষ জানায় যে এই ভাইরাস ছোঁয়াচে, অথচ পলিট ব্যুরোর সঙ্গে শির 7 জানুয়ারি যে বৈঠক হয় সেখানে যাকে ছোঁয়াচে ব্যাপারটি জানানো হয়েছে, কিন্তু 2 সপ্তাহ ধরে জনগণকে সতর্ক করা হয়েছিল। কাই বলেন, ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে শি, এর ফলে সিস্টেমটা দাঁড়িয়েছে তার কাছে। সংবাদ গোপন করে রাখা হয়। 7 জানুয়ারি প্রকৃত অবস্থা জানার পরও প্রতিকারের ব্যবস্থা নেওয়ার জন্য কেন তাকে দায়ী করা হবে না? শির সমালোচনা করায় বেইজিং এর জিনহুয়া বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক জু ঝাং রুনকে চাকরিচ্যুত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানির চেয়ারম্যান রেন জিয়াংকে পার্টি বহিষ্কার করেছে। তার অপরাধ, তিনি বলেছিলেন শি তো একটা ক্লাউন।